শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের দুপুরের আপনাদের সবার প্রিয় আয়োজন চ্যানেল আইয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং যেমনটি গতকালকে বলেছিলাম যে আজকে আমরা হাজির হব আজকের এই বিশেষ দিবসে, অর্থাৎ ওয়ার্ল্ড ডান্স ডেতে। আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস এবং যেমনটি বলেছিলাম আজকে আমাদের সঙ্গে থাকবে স্পেশাল গেস্ট অফ অনার্স। তেমনটি রয়েছে আমাদের সঙ্গে। আজকে আমার ঠিক ডান দিকে বসে আছেন মিনু হক, সভাপতি, নৃত্যশিল্পী সংস্থা বাংলাদেশ। এবং সেই সঙ্গে রয়েছেন ফারহানা চৌধুরী বেবি, অর্থ সম্পাদক, নৃত্যশিল্পী সংস্থা। এবং সেই সঙ্গে রয়েছেন অনিক বোস, সাংগঠনিক সম্পাদক, নৃত্যশিল্পী সংস্থা। স্বাগত এবং শুভেচ্ছা আপনাদের তিনজনকে, এবং আন্তরিক ধন্যবাদ আজকের এই দিনটাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন স্টুডিওতে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ চ্যানেল আইকে। জি আপা, আমি একটা ভুল হয়তো করেছি, আপনি বলতে চেয়েছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী বাংলাদেশ ওটা বলে দিও তখন একদম। আপা ক্ষমা করবেন, আমি জাস্ট আজকের দিনটা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকের এই বিশেষ সময় আপনাদেরকে আমি পেয়েছি এই স্টুডিওতে। আপনাদের শুভেচ্ছা জানাতে চাই এবং আপনাদের সঙ্গে সারা বিশ্বে এই মুহূর্তে যারা আমাদেরকে চ্যানেলের পর্দায় দেখছেন, নাচের সঙ্গে যারা সংশ্লিষ্ট, সবাইকে শুভেচ্ছা জানাতে চাই আজকে তারকা কথনের আয়োজনের মধ্য দিয়ে। কেমন আছেন আপা? গরমে ভালো আছি। গরমে ভালো আছেন? খুব গরম ভালো আছি। জি। কিন্তু এই গরমে উপেক্ষা করে আমরা ভোরবেলা 6:30 থেকে শহীদ রাত 9:30 পর্যন্ত শহীদ মিনার থেকে অনুষ্ঠান করে আমরা কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় পর্যন্ত এসেছি এই তো ওখান থেকে আমরা এখানে র্যালি করে। কালকে রাত্র 12:30 পর্যন্ত শিল্পকলায় আমরা প্রোগ্রাম ঠিক করেছি। আপা, প্রথমে আজকে একটা প্রাসঙ্গিক জিনিস জিজ্ঞেস করতে চাই কৌতূহল থেকে, যে সারা বিশ্ব তো আজকে সেলিব্রেট করে আজকের ওয়ার্ল্ড ডান্স ডেকে, আমরা কিভাবে করি আসলে, আপনারা কিভাবে করেন? তাকে প্রশ্নটা তিনজন কি করেছে? না। আপনাকে করলাম। বীর মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে রয়েছে মিনু হক, তাকে করলাম। বলেন, আচ্ছা। আপনি বলেন। একসাথে হলে হয় কি, ও আসবে কথার মধ্যে, কিন্তু প্রশ্নটা একজনকে করতে মাননীয় সভাপতিকে করলাম। বলেন কিভাবে করি। আমরা কিভাবে সেলিব্রেট করবো আজকের দিনটাকে? এটা হলো আসলে প্রথমে এটার ইতিহাস আছে। এটা হলো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট আছে প্যারিসে, এটার হেড অফিস ইউনেস্কো। ওনাদের এটা আইডিসি, ইন্টারন্যাশনাল ডান্স ডে হিসাবে ওনারা এটাকে করেছিল। এটাকে ঢাকায় ছিলেন আব্দুল সেলিম প্রফেসর, উনি ছিলেন ঢাকার দূত, মানে আমাদের বাংলাদেশি, কিন্তু ঢাকায় ওনার অফিস ছিলেন, ইউনেস্কোর অফিস, উনি এটা দিচ্ছিলেন। তখন আমি আর লায়লা হাসান খুব যেতাম সেলিম ভাইয়ের কাছে। তখন বললো আপনারা এটা করেন বাংলাদেশে, সারা পৃথিবীতে করছে, আপনারা এবার করেন এটা বাংলাদেশে। তো তখন আমরা 1991-তে অনেক একটি করে ঢাকাতে এটা বাংলাদেশে চালু করলাম প্রথমে, তখন ইন্টারন্যাশনাল ডান্স ডে হিসাবে। তারপরে 2002-তে এটা আসছে আন্তর্জাতিক নৃত্য দিবস বাংলাদেশে এইটা। আর আন্তর্জাতিক, এটা বিশ্ব নৃত্য দিবস না, আন্তর্জাতিক নৃত্য দিবস। আর এটা হলো সারা পৃথিবীতে এটা আছে। বাংলাদেশে এখন এবার আমরা ঠিক করে দিয়েছি আমাদের 48টা জেলা উপজেলায় আমাদের আছে, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আছে। সবাইকে বলেছি যার যার জায়গা থেকে করবে, ব্যানার শুদ্ধ। আমাদের স্লোগানটা হলো বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি, কাটবে ভয়। অসাধারণ, চমৎকার। বেবি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে সংস্থাটি এত বছর ধরে পরিচালনা করা হচ্ছে, আজকে আমাদের দেশের নাচের ডান্স ফ্রেটার্নিটিকে আপনি কোন জায়গায় দেখছেন, যদি ছোট্ট করে উত্তর যদি দেন আমাদেরকে। খুব ভালো জায়গায় দেখছি, কারণ নৃত্যশিল্পীরা কিন্তু অনেক পরিশ্রম করে, এটা কিন্তু অনেক পরিশ্রমের একটা জায়গা এবং ব্যয়বহুল। ওই জায়গাতে একটু আটকে থাকি। তবে আমরা সারা সময় বলে আসি চ্যানেলদেরকে, মিডিয়াদেরকে, যে আমাদেরকে সাপোর্ট করেন, যাতে আমরা এই শিল্পটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে স্পন্সররা ওইভাবে স্পন্সর করতে পারে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা থেমে নিই। আমাদের তো যুদ্ধ চলবে সারা জীবনই। তো আগের থেকে দেখা যাচ্ছে যে এখন অনেক দূর আমরা এগিয়ে এসেছি, কারণ আমরা এই প্রোগ্রামটি কিন্তু 23 তারিখ থেকে 29 তারিখ 7 দিন ব্যাপী করে থাকি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে। তো এইবার দেখলাম যে এত ছেলেমেয়েরা এসছে, মানে এইবার মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু ছেলেমেয়েরা এসছে। আনুমানিক সংখ্যা কি বলা যাবে? নাচ করার জন্য প্রায় মানে আমাদের হাজারের উপরে। প্রোগ্রাম শুরু হয় 5টায়, জি, প্রোগ্রাম শেষ হয় রাত্রি। এটা আসলে হয় কি, 23 তারিখে এটা বলো খুব ধুমধাম করে উদ্বোধন করা হয় প্লাজাতে। 23 তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমি 28 তারিখ পর্যন্ত, কালকে শেষ হয়ে গেল। আজকে হলো আমাদের আসল দিন, 29 এপ্রিল। এটা হবে নাট্যশালায়। এইটা ডিফারেন্স। আমরা তো যৌথভাবে করে থাকি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা একসাথে। কিন্তু এবার আমাদের যেমন মহাপরিচালক সাহেব উনি বললেন যে না, একসাথে 29 এপ্রিল
সারা বাংলাদেশে যে কটা কমিটি আছে আমাদের 48টা একসঙ্গে জেলা, একসঙ্গে celebrate হবে আর একটা celebrate। ছোট্ট জিনিস জি, আছে, জি, এটা please যেহেতু এটা আইটি এর মানে ইউনেস্কোর আন্ডারে এটা, তো এটা সেই জন্য এবার আমরা সত্যি কথায় ওরা আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছে। এটা ভুলটা ধরিয়ে আমিও মনে করি, বেবিও মনে করছে এই কথাটা, যে আমরা তো কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারি, কারণ দিনটা কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ডান্স ডেটা কিন্তু ইউনেস্কোর, এটা একদম আচ্ছা। পুরো। ইউনেস্কো হ্যাঁ, স্বীকৃত। কিন্তু 29 এপ্রিলটা আমরা অনেক আগের থেকে এমনি করতাম, কিন্তু এটা ইউনেস্কোর একদম পুরা। সেই জন্য আসবেন আমাদের আজকে স্পেশাল গেস্ট হয়ে যে নাসিরুদ্দিন ইউসুফ, উনি এক্স প্রেসিডেন্ট ছিল আইটি এর। তো এই জন্য আমরা ওনার এবার কৃতজ্ঞতা দিচ্ছি। এটা সত্যি কথা না, ইউনেস্কোকে দিচ্ছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ Theatre থিয়েটার বাংলাদেশ চ্যাপ্টার, তো ওনাদেরকে এটা আমাদের ব্যানারে আছে। চমৎকার। অনেক বছর স্যার আপনার কাছে জানতে চাইবো যে এবারের কর্মসূচিটা কেমন হচ্ছে, এবারের আয়োজনটা যদি ছোট্ট করে মানে আমাদের একটু ব্যাপক, বলেন। ব্যাপক বলতে মহাব্যাপক। আর প্রথমত যে বলে গেলেন, বেবি বলল যে একসাথে, এবং আমাদের সভাপতি বললেন যে একসাথে 48টি জেলায় আমরা একসাথে উদযাপন করছি, জেলা উপজেলা জেলা উপজেলা। বিভাগ। এবং আমরা এই তো মানে এই তারিখে আমরা 27 তারিখে নীলফামারীতে নিজেরা যে একদম যে উদ্বোধন করে আসছি। এবং সেই সাথে আজকে সারাটা দেশে আপনি যদি খবর নিয়ে দেখেন যে প্রত্যেকটা জায়গা থেকে আজকে র্যালি হচ্ছে, তারপর এটার প্রোগ্রাম হবে, সেমিনার হবে। অলরেডি ঢাকা আমরা কেন্দ্রীয়ভাবে আমরা শেষ করেছি সেমিনার, এবং এটার যে ব্যাপক একটা আয়োজন ছিল আমাদের, এবং উপস্থিতিটা মানে আমাদের নৃত্যশিল্পীদের উপস্থিতিটা খুব অনেক প্রচুর সেটি। ছিল, অনেক ছিল, জি। যেটা আমরা মানে আশার বাইরে ছিল। যে এইবারের আয়োজনটা আসলেও চোখে পড়ার মতো। মানে আছে না যে আয়োজন তো সবসময় হয়, তারপরেও যে আয়োজনের থাকে না, আয়োজনের থেকে আয়োজন বড়, তো জি। সেই ধরনের একটা ব্যাপার। আর শহীদ মিনারে তো আজকে আমরা সকালবেলাটায় যেমন মনে হচ্ছিল যে আমরা এই পয়লা বৈশাখ করছি, মনে হচ্ছিল যে আমরা ঈদ উদযাপন করছি, পূজা উদযাপন করছি, মানে এক একটা ফেস্টিভ মনে হচ্ছিল। নিশ্চয়ই। এই জিনিসটা আজকে এবং দারুণ ছিল। এই গরমেও কিন্তু কেউ থেমে নেই। সেই জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি করছে ঘাম আসলে। হচ্ছে, এই গরমে আমরা কিন্তু ভাবছিলাম যে হয়তো বা এবার কম আসবে, কারণ স্কুল বন্ধ হলেও কেউ বেরোচ্ছে না। অনেক গার্ডিয়ানরা প্রথমে না করলো যে আপা একটু বিপদে পড়ে যাব সবাই, কিন্তু না, আমাদের তো সভাপতি, কারণ 23 তারিখ থেকে যারা আমরা নাচ করে যাই তাদেরকে আমরা একটা করে ক্রেস্ট জি। স্কুলকে পরিচালকদেরকে দিই, এবং certificate। প্রত্যেকটি স্টুডেন্টদেরকে আমরা সার্টিফিকেট দিই। তো আমি তো অর্থ সম্পাদক, খুব কঠিন একটি জায়গায় আছি। তো সেই ক্ষেত্রে আমি যে বাজেটটা করেছি, তো এখন আমাকে মারবে আমি জানি, আমি এখনো বলিনি সভাপতিকে, কারণ আমি কিন্তু ওই সার্টিফিকেট এগুলো সব পার করে আবার আমাকে নতুন করে কালকে আবার করাতে হয়েছে। প্রত্যেকটা Crest ও সেক্টরে ক্রস হয়ে গেছে, জি। মানে প্রত্যেকটা সেক্টরে ক্রস। না, আমাদেরকে না কেউ করে না, এত সারা পেয়েছি এবার। এবং সেমিনার যেটা আমরা করি প্রতি বছর, কিন্তু খুব একটা সেমিনারে তো কেউ এত কথা শুনতে কিন্তু এবার চায় না। আসে না, আমরা যে কজন যাই। কিন্তু কালকে দেখলাম আমাদের ছিলেন মণিপুর নৃত্যগুরু তামান্না রহমান আর ডক্টর মুস্তাফা জাহিদ, মজিদ মুস্তাফা মুজিদ, হ্যাঁ। কালকে আসছেন, এবং পুরোটা সেমিনার হল ভর্তি ছিল। সাবজেক্টটা খুব মজার। মজার ছিল আপা? ও মাত্র তামান্না দর্শন করে এসছে বান্দরবানের থেকে 23 মাইল দূরে। ওটা হলো মারমাদের এই মৃত্যুর পরে যে নাচে ওরা, মানে এটা ওকেশন, সেইটা ও বললো। Beautiful, মানে ওরা যে মারমার নৃত্য নিয়ে উনি কাজ মানে করছেন। 9 মাস ফ্রিজিং ছাড়া ওদের একটা ওষুধ দিয়ে তাদের যে মানে পুরোহিত, মানে একদম বড় যিনি ধর্মযাজক, বিশাল একদম একটা ইয়া করলো, সেটার উপরে এটা দোলনাতে। কিন্তু বাংলাদেশের বৌদ্ধ মিনিস্টার প্রেসিডেন্ট ছিলেন মহাথেরো, উনারও কিন্তু বডিটা এরকম রেখে দিয়েছিল। এই সে হ্যানাইতে এটার উপলক্ষে যে নাচটা হয়, ওই নাচগুলো যে এই ওরা যে করে যে এতদিন রাখার পরে তে সবাই মিলে একটা সুন্দর করে আয়োজন করে একটা holistic ritual। একদম মানে হ্যাঁ, এটার মধ্যে যে নাচ জড়িত, এই জিনিসটা আমাদের তামান্না একটা ছবি তামান্না দেখালো, রহমান, একদম বিয়ে বাড়ির মতো একদম টেবিল চেয়ার দিয়ে কত রকমের খাবার একদম একদম ওরা পরিবেশন করাচ্ছে। সম্ভবত বিশ্বাস করে তিনি বেঁচে আছেন, তারপরে এইরকম আর কি। তাকে বাঁচিয়ে রাখা। তারা আরেকটা খুব কথা, গরিব, হ্যাঁ, বললো যে বললো পয়সা নেই, পয়সা নেই। কিন্তু যে জমিটা দেয় সে নাকি এটা দান করে। কৃষকরা তারপরে মানে অদ্ভুত। ধান খেতে করে ওখানে বালু দিয়ে রাখে, ওখানে বিশ্বাসগুলো ওনাকে খুব পোড়ায়। অদ্ভুত। আর তার সাথে যে ওদের যে সংস্কৃতিটা যে জড়িত আছে, নাচ গান,
তারপরে যে যেরকমভাবে পাচ্ছে মানে তার কালচারটাকে তুলে ধরার জন্য। তো এটা খুব মানে চোখে পড়ার মতো। আমাদের সেমিনারটা কালকে এইভাবেই গেছে যে ওদের নাচ, ওদের যে মানে পার্বণগুলোতে নাচগুলো হয় ওই নাচগুলো কালকে তুলে ধরেছিলেন আমাদের অনেক সেমিনারে। নাচ, অনেক। অনেক অনেক সুন্দর সুন্দর। অনেক নাচ। যা কিনা আমাদের অনেকেই জানে না যে আমাদের আমাদের যে কত কত নাচ আছে। সরি, আমরা কেউই জানি না। জানতাম আজকের এই দিনে আপা একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই আপা, মাননীয় সভাপতি যদি উত্তরটি দেন, যে আমরা অনেক সময় বলি যে পোয়েট্রি ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আর্ট, আমরা বলি যে আমাদের দেশের দর্পণ হচ্ছে সিনেমা, নাচকে আসলে কোন জায়গাটা আমরা রাখবো, কোথায় দেখতে চাই আসলে? নাচ সর্ববৃহৎ সর্ববৃহৎ, হ্যাঁ অবশ্যই, কারণ একদম। সব শিল্পের মেইন ইয়েটা এটা হলো হচ্ছে নাচ। ডান্স। এটা কিন্তু করাই আছে যে মানে মানে সঙ্গীতের যে কলাগুলো তার মধ্যে সর্ববৃহৎ হলো নৃত্য। নৃত্য কেন সর্ববৃহৎ? সেটা হলো যে আপনি নাচ দিয়ে সবকিছু বোঝাতে পারছেন, আপনার অভিব্যক্তি। আপনার অভিব্যক্তি, আপনি মানে কথা সারা ওয়ার্ল্ডে আপনি নাচের কথা দিয়ে আপনি মানুষকে বুঝিয়ে আপনি চলতে পারছেন। তার জন্য এটাকে কিন্তু সর্ববৃহৎ মানে কলা এটাকে Dance of art. করেছে। কোথায় গেছে নাচ? নাচ মানে তো খালি হাত পা নাড়িয়ে নাচ না, পড়াশোনা হচ্ছে বোঝা যায় না। ঢাকা ইউনিভার্সিটিতে যান তো বুঝবেন না যে নাচ হচ্ছে এখানে, কিন্তু একটা বিরাট ডিপার্টমেন্ট। আমরা যখন করি তখন কিন্তু যখন মিটিং হয় ফ্যাকাল্টি হিসেব ডিন হিসেবে, প্রথম তো মিটিং হয়, তো 15 বছর লেগেছে এটা করতে আমাদের নৃত্যশিল্পী সংস্থার। তো তখন কিন্তু ওনারা বলছে না, কোনো নাচের ডিপার্টমেন্ট হবে না, ব্রিটিশ কাউন্সিল পর্যন্ত ঘুঙুরের আওয়াজ শোনা যাবে না। আচ্ছা, নাচে কি কোথায়? এখন তো নাচ তো বহাল তো বিয়েতে এক একজন এক একটা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম ঢাট করে নিচে নামতাম। এখন সেদিন আমাকে ডেকেছিল ডিপার্টমেন্ট, আমি না একদম চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়ছে। ও এক একটা রুম ওরা পেয়েছে, আমার না দেখে মনে হয়েছে আমি যখন কত বছর, প্রায় 45 বছর আগে আমি ঢাকা ইউনিভার্সিটি বোধহয় 76-এ ছেড়েছি বেশি। হ্যাঁ, তো তখন কি বুঝতাম যে বেবি যে এইখানটায় ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হবে, এবং তখন তো ছিল না ম্যাডাম, আপনি পড়তেন আসলে। কিছু না, আমরা নিজের মনে ওই যে আপনি তখন সাইকোলজিতে পড়ছেন ম্যাডাম মনে হয়, সব বোধ করে পড়েছি। আপনি কি করে জানেন? আমি জানি, জেনেছি। না, যেটাই হোক যে আমাদের সভাপতি যেটা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো এখন ভালোভাবে সাংঘাতিক ভালোভাবে করছেন, কিন্তু আমরা যদি তার থেকে বের হয়ে যাই, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বের হয়ে যাই, আমরা যদি সাধারণের দিকে যাই, একদম সাধারণ, জি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জায়গার অভাব, আমাদের রিহার্সেল করার অভাব, আমাদের একটা নাচ করে চলার একটা মানে এখন আমাদের সরকার যেটা করেছেন যে প্রত্যেকটা স্কুলে নাচ গান না, art, বাংলা মিডিয়ামগুলোতে কম। না করেছে ম্যাক্সিমাম আমরা করেছে আর অনেক কি। বাধার সম্মুখীন হই, কেননা আমাদের দেখা যায় যে নিজস্ব আমাদের যে একটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আছে, সেখানে রিহার্সেল রুমটা খুবই খুবই কম। দুটো মানে নাটকের আছে কিন্তু নাচের তেমন না। নাটকে যেমন আর পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ, রিহার্সেল, কোনো নাটকের স্কুলে room যখন আছে। আমরা রিহার্সেল করতে যাব, আমরা তো একটা পে করেই যাই রিহার্সেলের, একটা টাইম বেঁধে দিলেই ওই বেঞ্চ কেউ সরাতে চায় না। তারপরে ডিপার্টমেন্ট যেহেতু হয়েছে ধীরে ধীরে সব হয়ে যাবে, না, আমরা বিশ্বাস তারপরেও করি। আমাদের দুটো রিহার্সেল রুম ওখানে মানে কে করবে এটা নিয়ে খুব কারণ নাচ তো আর 1 ঘন্টার জিনিস না যে 1 ঘন্টার মধ্যে আপনি কাজ করতে তোমার পারবেন। কথাটা ধরে আমি কমপক্ষে ডিপার্টমেন্ট হয়েছে মানে না, ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ও চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, ওটার মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপ অধিকার নাই। আর নর্মাল আমরা ভর্তি হতে হলে তোমাকে আবার পাস পরীক্ষা দিয়ে এসে ভর্তি হতে হবে, তুমি যদি এলিজিবল হও নাচের উপরে, সেটা তো তোমারও তো লাগবে, মাস্টার্স লাগবে, অনার্স লাগবে সেটার উপরে। সেইটা ওটা আমরা করে দিয়েছি, এবং আমরা দিয়েছিলাম কারা কারা চ্যান্সেলর হতে মানে চেয়ার করতে পারে, চেয়ারপারসন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমরা অনেক, কিন্তু অনেক কিছু আছে যে হয়, আমাদের অনেক কিছু হয়নি। এখানে একটা কিছুটা দলগত ব্যাপার আছে, দলীয় ব্যাপার। তবে একটা খুব ভালো দিক, মানে এই গভর্নমেন্টে দেখলাম যে প্রতিটা স্কুলে টিচার একদম বাধ্যতামূলক এবং আমাদের কিন্তু পাঠ্যসূচি বইতেও কিন্তু এবারে ইনক্লুড হয়েছে। এবং অনেক আমি কিছু একটা কথা বলতে চাই যে সারা বিশ্বে যেসব জায়গায় নাচ বলতে নামও নেওয়া যাবে না মুখে, যেসব জায়গায়, তো ওইখানেও কিন্তু এখন দেখবেন নাচটাকে বিভিন্ন নামে নামকরণ করে, হয়তো দেখা যাচ্ছে এক্সারসাইজ, হয়তো দেখা যাচ্ছে যে মানে ওই মতো ওইভাবে কিন্তু নাচটাকে করছে। আমরা যেমন ভাবি যে একটা লোক বসে আছে, যেমন আপনি বসে আছেন, এইভাবে বসে আছেন, এটা তো আমার ডান্সের ফর্ম, এটা তো আমার নাচের জিনিস।
আমি কথা বলছি, আমি যে যেভাবেই হাত থাকি, নাড়ায় নাড়ায় কথা আজকে বলছি। যারা আমাদের সামনে যারা ক্যামেরা নিয়ে ধরে আছে বা যে যে ভঙ্গিমা করছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, প্রত্যেকটাই কিন্তু নাচ। আমরা তো জীবনের এই যে সাথে আমার সামনে যে বসে আছেন এটা একটা প্রসেস কিন্তু নাচের, মানে yoga আমাদের এবং জীবনের বসা। সাথে যাওয়ার জীবনের সাথে যেভাবে আমরা চলাফেরা করি, যেভাবে আমরা করি, সেটাই তো আমাদের নাচে আমরা উপস্থাপন করি। Right, right. হয়তো ওইটাকে একটু আলাদাভাবে সৌন্দর্য করে একদম, মানে একদম। মিক্স করা যায়। তবে আরেকটা জিনিস হলো যে নাচটাকে শুধু পশভাবে দেখলে হবে না, আমাদের চ্যানেলগুলোকে এই জিনিসটাকে ভাবতে হবে যে শুধু পশ জিনিস দেখাবো, আমি সিনেমার নায়িকা, মডেল, তারপরে আদার্স আরও কিছু কেউ নাম করে হয়তো আজকাল ফেসবুকে নাম করে হয়তো নাম করেছে, তাদেরকে নাচ দেখালাম, তখন কি হবে, আমার নাচের ডিপার্টমেন্টটা, নাচের জায়গাটা তখন কলুষিত হয়ে যাবে। কারণ দেখা যাবে যেমন যে যে চ্যানেল এটা যে সেরা নাচিয়ে শুরু জি, করলো, জি। কি বিউটিফুল একটা অনুষ্ঠান একদম। হতো নাচের উপরে, একটা ভালো একটা ছিল, এতগুলো ছেলে মেয়ে তৈরি হলো, হঠাৎ করে বন্ধ হয়ে এটা আমি একদম সবাই কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছি কেন এটা বন্ধ হলো। আমি এটা আমাদের দাবি নাচের প্রোগ্রাম আবার কেন আপনারা কম? করেন। জি, আমাদের বিটিভি ছাড়া কয়েকটা চ্যানেল বোধহয় করে, মানে নাচের একটা প্রোগ্রাম হয়, তো রেগুলার যে একটা রেগুলার হওয়া যে কথা, একটা সেটা হয়। এটা Regular যেটা করতে হয় হবে, সেটাই BTV শিল্পীদের স্বার্থে করতে হবে। ছোটবেলা থেকে যে BTV আর যেটা দেখে করতে এসেছি। হবে যে পশ না, আমাকে যারা এটা নাচে, আলাদা একটা শিল্প মাধ্যম যারা হিসেবে কর্মী, এটাকে, right. যারা নাচে একদম মন না, প্রাণ দিয়ে, পশ বলো না, এটা হলো কমার্শিয়াল। কমার্শিয়াল, একদম, বাণিজ্যিক করে ফেলা বাণিজ্যিক হয়েছে, যেটা, হ্যাঁ, ওটা না, পশ না। যারা খাটে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা নাচ করে। আজকে বেবি ডাকবে, এই তোমরা চলে আসো, দেখা যাবে যে এক একজনের স্কুল বন্ধ করে দিয়ে, খাওয়া বন্ধ করে দিয়ে চলে আসছে। একদম। কারণ কেন, ম্যাডাম ডাকছে, আমি ডাকলে তাই হবে। এবং আমাদের সভাপতি যখন বলবে যে আমার আজকে প্রোগ্রাম আছে, তোমরা চলে আসো, তখন আমাদের না খাওয়া ভুলে যাই, কারণ আমাদের দৌড় দিতে হবে। এই জন্যই ওইটাতে আজকে এই কষ্ট। বিশেষ দিনে শুরুতে কৃতজ্ঞতা জানিয়েছি আপনাদেরকে, পেছনে থেকে আপনারা কাজ করছেন এত একটা কষ্ট কথা করে। বলি, জি, একটা কথা না বললেই না, সবাই ভালো নাচের মানে অপূর্ব। এই যে যখন ডাকে না, এই যে এখন গিয়ে রিহার্সাল করবে বলে আমাদের প্রোগ্রাম, আমরা রাত্রেবেলা করবে, ওর পরশুদিন প্রোগ্রাম আছে, প্রাইম মিনিস্টার দেখবেন। হ্যাঁ, তো যাই হোক, তো তখন কিন্তু আমাদের না টাইম মেনটেন করি না আমরা, একদম এইটা ভীষণ খারাপ। এবং বেবি ম্যাডাম বলছিলেন একটু আগে যে এই গরমের মধ্যে, হিট ওয়েভের মধ্যে সবাই আসলে রিহার্সাল করছে, সেই কথাটি দর্শক না, আপনাদেরকে ওটা বলছে। কিন্তু আজকে প্রচন্ড দাবদাহ এবং আজকে হিট ওয়েভ সবচেয়ে বেশি বোধ করছি আমরা, রিয়েলফিল অনেক বেশি আজকে, এবং 40 না, হ্যাঁ 40 বেশি, 40 আজকে বেশি। অনেক বেশি feel দিল্লি করছি। আমাদের চেয়ে কম। জি, এবং প্রিয় দর্শক, আপনাদের এই সচেতনতার কথা মাথায় রেখে চ্যানেলে একটি আয়োজন শুরু করেছে, প্রতিবেদন আয়োজন শুরু করেছে প্রতিদিন এই অনুষ্ঠানের মাঝখানে। এই গরমে সুস্থ কিভাবে থাকতে হবে সেটা নিয়ে কিছু তথ্যপত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা বাহ, করছি আমরা। খুবই চলুন প্রিয় ভালো। দর্শক। খুব ভালো। দীর্ঘ সময় যারা রাস্তায় থেকে তাদের ডিউটি পালন করেন, তাদের সুস্থ থাকার কিছু ব্যবস্থার কথা বলি। যেমন আমাদের ট্রাফিক ভাইরা আছে, মানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যারা আছেন তারা আছে, প্লাস হচ্ছে বিভিন্ন সময় রিক্সাওয়ালারা আছেন, এবং তাছাড়া দোকানি আছেন অনেক। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে তারা কিন্তু রোদের থেকে সরে যেতে পারছে না। যদিও আমরা বলছি যে ছায়ায় যেন থাকা হয়, বেশিরভাগ সময় যেন ছায়াতে থাকা হয়, সেই জিনিসটা তো অবশ্যই খেয়াল করতে হবে। এখন দরকার পড়লে ছায়ার ক্ষেত্রে যেই বিষয়টা দেখার বিষয় সেটা হচ্ছে যে আপনি সেটা ফ্লাইওভারের নিচে হতে পারে, যে কোনো ছায়া, সেটা যে গাছের ছায়া হতে হবে এমন না, বিল্ডিংয়ের ছায়া হতে পারে, যে কোনো ছায়া, মানে এমন জায়গায় দাঁড়াতে হবে। একজন ট্রাফিক কন্ট্রোল যিনি করেন তিনি এমন জায়গায় থাকবেন, এবং মাথায় যদি ক্যাপ পরা থাকে এটা তাদের জন্য খুব ভালো হয়। ছাতা ব্যবহার করলে খুবই ভালো। এবং রিক্সাওয়ালা ভাইরা যদি মাথাল ব্যবহার করেন, মানে যেটা কৃষকরা ব্যবহার করেন আর কি, সেই ধরনের এই পর্যন্ত ঢেকে থাকে, সেই ধরনের জিনিসগুলি যদি ব্যবহার করে থাকেন তাহলেও কিন্তু মাথা থেকে শুরু করে সারা শরীরটা ঠান্ডা থাকবে। অনেক সময় আমরা বলে থাকি যে বারে বারে যেন কিছুক্ষণ পরপর একটু চোখে মুখে পানির ঝাপটা যেন দেন। এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে রোদের মধ্যে পানির ঝাপটা দেওয়ার দরকার নেই। আপনি চেষ্টা করবেন যে অবশ্যই যেন একটা ছায়াযুক্ত জায়গায় যান এবং সেখানে পানির ঝাপটাটা দিয়ে আস্তে করে নিজেকে
একটুখানি ঠান্ডা রাখা, এবং এটা যদি করা হয় তাহলে কিন্তু উনি অনেকভাবে সুস্থ থাকবেন। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় যে নাকে পানি দেওয়া, চোখে মুখের সাথে নাকে পানি দিলে তখন হচ্ছে শরীরটা ঠান্ডা থাকে। এই বিষয়গুলি যদি খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে যারা বিশেষ করে রাস্তায় অনেকক্ষণ লম্বা সময় যাদেরকে থাকতে হয় তাদের জন্য এই জিনিসটা খুব জরুরি। আর এর পাশাপাশি রাস্তায় যদি দেখা যায় যে শসা বিক্রি হচ্ছে বা কোনো ঠান্ডা পানীয় অনেক সময় বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় সেটা যদি খাওয়া হয় সেটা ভালো। এবং প্রতিদিন যিনি একজন রিক্সা চালক যদি হন, ওনার সিটের নিচে অবশ্যই উনি যেন পানি নিয়ে রাখেন, কারণ সবসময় এমনও হতে পারে যে পানিটা হয়তো উনি পাচ্ছেন না ঠিক মতো, বা বাইরে থেকে কিনে নেবেন, সেটাও হয়তো তার জন্য সবসময় সম্ভব নাও হতে পারে। সেই জন্য অবশ্যই সিটের নিচে যেন পানি রেখে দেন, সে ব্যবস্থাটা করা উচিত। আর এর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষণীয় যে যেই পানিটাই আমরা খাই না কেন, সামান্য একটু লবণ মেশানো পানি যদি খাওয়া হয় সেটা খুব ভালো হয় এবং শরীরে সেই লবণের ঘাটতিটা পূরণ করা সম্ভব হয় এবং এটা খুব ইজি হয়, শরীরটা ঠান্ডাও থাকে, সব দিক থেকে উনি ভালোও থাকতে পারবেন। শাওয়ার নিতে ভুলবেন না, অবশ্যই শাওয়ার নিতে হবে, সেটা সকালে তো নেবেনই, পাশাপাশি হচ্ছে সন্ধ্যার পরে নেবেন। কাছাকাছি দূরত্বে, বিশেষ করে রিক্সা চালক যারা আছেন, কাছাকাছি দূরত্বে বেশি নেয়ার চেষ্টা করবেন, মানে যাত্রী নেয়ার চেষ্টা করবেন বেশি হচ্ছে কাছাকাছি দূরত্বে দিনের বেলা। আর সন্ধ্যার পর থেকে আপনি একটু বেশি নিতে পারেন, কিন্তু সারা দিনে এই তাপদাহের সময়ে আপনাকে চেষ্টা করতে হবে যে যাতে অনেক বেশি যাত্রী না নিতে হয় এবং দূরের যাত্রা যেন কম নিতে হয়, সেই বিষয়টা খেয়াল করতে হবে। আর খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া অনেক সময় ওনারা খেয়ে থাকেন হচ্ছে বড় রুটি খেয়ে থাকেন, তারপর মানে রাস্তার পাশ থেকেই তো খেয়ে থাকেন। এইখানে চেষ্টা করতে হবে যে যেই সমস্ত সবজিতে তেল ভাসে বা তেল দেখা যায় সেই সমস্ত সবজিগুলি যদি অ্যাভয়েড করে সেটা ভালো। এবং এভাবে যদি ওনারা থাকেন তাহলে অনেক ভালো থাকতে পারবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এই গরমে সুস্থ থাকুন আমাদের এই আয়োজনটি, বিশেষ আয়োজনটি এই হিট ওয়েভকে ঘিরে। এই সময়টিতে কীভাবে আপনারা ঠিকঠাক মতো সুস্থ থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন এই গরমকে উপেক্ষা করে, সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমরা। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে সবগুলো তথ্য আপনারা মেনে চলবেন। আমরা আলোচনায় ছিলাম আমাদের সঙ্গে। তার আগে আমি একটা ছবি আজকে দেখাতে চাই, বিশেষ একটি ছবি আমাদের হাতে রয়েছে। ছবিটা আগে দেখাতে চাই, পর্দায় চোখ রাখবেন নিশ্চয়ই। একজন রিক্সাওয়ালা যিনি গরমের মধ্যে রিক্সা চালান, তার মাথায় একটি দেবদারু গাছ দিয়ে তিনি আসলে তার শরীরটাকে, তার দেহটাকে তিনি ঠান্ডা রাখছেন, আসলে চেষ্টা করছেন বলবো। এবং দেবদারু গাছের ডাল ভেঙে তিনি মাথায় বসিয়েছেন, একটু শীতল অনুভব করবেন। এবং এই ছবিটি তুলেছেন আমাদের দেশের একজন বিখ্যাত জনপ্রিয় নাট্যজন শঙ্কর সাউজাল, এবং তার ছবিটি আমরা দেখছি প্রিয় দর্শক পর্দায় এই মুহূর্তে। চমৎকার একটি চমৎকার পরিবেশ, চমৎকার। আপনাদেরকে ছবিটি শেয়ার করলাম প্রিয় দর্শক ফাঁকে, এবং আমরা আবার আড্ডায় ফিরি। ম্যাডাম, আমরা একদম শেষ প্রান্তে আছি। আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে একজন বিদেশি অতিথি, একজন বিদেশি কোরিওগ্রাফার একটি মেসেজ দিয়েছেন, আমি শুনেছি। সেই মেসেজটা দিয়ে আজকের আয়োজন শেষ করবো ছোট্ট করে। এটা ঠিক, মানে এটা ইউনেস্কো প্রত্যেক বছর সারা পৃথিবী মানে করে একটা মানে ওয়ার্ল্ড ফেমাস একটা কোরিওগ্রাফারকে দেয়। যেমন বিশ্ব নাট্য দিবস হলো 27শে মার্চ, ওরা কিন্তু নোবেল পাওয়া একজন ভদ্রলোক, সে স্ক্রিপ্ট করে নাটকের উপরে, চিন্তা করে কোথায়। হ্যাঁ, উনি এবার দিয়েছেন মেসেজ। আর এবার দিয়েছে আর্জেন্টিনার একটা মেয়ে, খুবই বাচ্চা, 1982 সালে জন্ম, মানে ভেরি ইয়াং। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, এবং আজকের আয়োজনে আপনারা এসেছেন, আন্তরিক কৃতজ্ঞতা। এবং পাঠক সমাবেশের পক্ষ থেকে তিনজনের জন্য 3টি বই রয়েছে আপনাদের উপহার, আন্তরিক ধন্যবাদ। এবং আজকের এই আন্তর্জাতিক নৃত্য দিবসে সবাইকে শুভেচ্ছা যারা সংশ্লিষ্ট রয়েছেন এই নৃত্যের সঙ্গে, এবং আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভেচ্ছা রইল।